হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডিতে তোমাদের স্বাগত। জিকে স্টাডিতে আর একটা আমরা সিডিপির প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, চাইল্ড প্যাডাগোজি। ঠিক আছে, আমরা চলো প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করে নিই। আর জিকে স্টাডিতে তোমরা চলে যাও, সেখানে প্লে লিস্টে দেখবে প্র্যাকটিস করানো আছে। প্র্যাকটিস সেট সিডিপি, ইভিএস এবং ইংলিশের প্র্যাকটিসগুলো আছে, সেগুলো তোমরা সেখানে গিয়ে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, চলো আজকে সিডিপির প্রথম কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট। বিকাশ হলো কি না, ডেভেলপমেন্ট হলো এক ধরনের কি না, বিকাশ হলো এক ধরনের সংযোজক প্রকৃতির, বিয়োজক প্রকৃতির, না উভয় সংযোজক এবং বিয়োজক প্রকৃতির। বিকাশ কিন্তু নট অ্যাডিটিভ, বিয়োগক প্রতীক নয়, এবং উভয় সংযোজক এবং বিয়োগাত্মক নয়। ঠিক আছে, তাহলে একের হবে আমাদের চারের অপশানটা। নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে বিকাশধর্মী মনোবিজ্ঞান নয়, অর্থাৎ কি হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশধর্মী মনোবিজ্ঞান নয়। তাহলে পেঁয়াজে হচ্ছে কিন্তু বিকাশধর্মী মনোবিজ্ঞান নয়। তাহলে পেঁয়াজে কি ডেভেলপমেন্টাল বিকাশধর্মী মনোবিজ্ঞান নয়। তারপরে চলে যাবো, দেখো তারপরেরটা বলছে যে যে জীবন বিকাশের কোন স্তরে বৃদ্ধির সর্বাধিক হার পরিলক্ষিত হয়। জীবন বিকাশের কোন স্তরে না, জীবন বিকাশের প্রাথমিক স্তরে, প্রারম্ভিক স্তর, যেটা হচ্ছে আমরা বলতে পারি 0 থেকে 2 বছর বয়স যে টাইম পিরিয়ডটা, ওই পিরিয়ডটা কিন্তু শিশুদের কিন্তু বৃদ্ধি সর্বাধিক হয়, ডেভেলপমেন্ট কিন্তু সর্বাধিক হয়। ঠিক আছে, জীবন বিকাশের কোন স্তরে বিকাশ স্বল্প সময়ের জন্য পরিলক্ষিত হয়, অর্থাৎ জীবন বিকাশের একটা শিশুর সারা জীবনের যে বিকাশ ডেভেলপমেন্ট যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে কোন সময় শিশুর যে ডেভেলপমেন্টটা অল্প সময়ের জন্য হয়, সেটা আমরা বলতে পারি কিন্তু শৈশব স্তর, যেটা হচ্ছে নাকি 1 থেকে 2 বছর টাইম পিরিয়ড। ওই টাইম পিরিয়ডে শিশুদের বিকাশটা কি হয়, একটু স্বল্প সময়ের জন্য হয়। ঠিক আছে, আর সব থেকে ফাস্ট বা সর্বাধিক হারে ডেভেলপমেন্ট হয় কিন্তু প্রারম্ভিক স্তরে। ঠিক আছে, প্রারম্ভিক বাল্যকাল শিশুর বার্ষিক গড় দৈহিক উচ্চতা কত হয়। প্রারম্ভিক বাল্যকালে কিন্তু শিশুর দৈহিক উচ্চতা কিন্তু গড়ে 5 ইঞ্চি করে বৃদ্ধি পায়। কত করে বৃদ্ধি পায়? 5 ইঞ্চি করে বৃদ্ধি পায়। পরের কোশ্চেনে আমরা চলে যাব। শিশুর প্রথম সামাজিক প্রক্রিয়া শুরু হয় পরিবার থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকবার রিপিটেড হয়েছে, অনেকবার প্র্যাকটিস হয়েছে। ঠিক আছে, তাহলে শিশুর সামাজিকরণ প্রক্রিয়া শুরু হয় কিন্তু শিশু প্রথম মেলামেশা করে, ঠিক আছে, পরিবারের লোকজনদের সাথে। ওই জন্য প্রথম সামাজিকরণ প্রক্রিয়া শিশুর চালু হয় কোথা থেকে? পরিবার থেকে। ঠিক আছে, চলে যাবো পরের কোশ্চেন। ফ্যালিক স্তরে শিশুর ব্যক্তিত্বের একটি সংলক্ষণ হলো এনভে। ঠিক আছে, ফ্যালিক স্তরে শিশুর ব্যক্তিত্বের একটি সংলক্ষণ আমরা কি বলতে পারি? এনভে। পরের কোশ্চেনে আমরা চলে যাব। নৈতিক বিকাশে যে পর্যায়ে শিশুরা অন্যদের কাছ থেকে বা সমাজ থেকে কী হয় না, স্বীকৃতি পেতে চায়। দেখো, তাহলে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট মনে রাখবে হচ্ছে কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট। কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টের 3টে স্টেজ আছে। ঠিক আছে, একটা হচ্ছে কি না প্রি কনভেনশনাল, ঠিক আছে, যেটা হচ্ছে প্রাক প্রথাগত, কনভেনশনাল মানে প্রথাগত, এবং পোস্ট কনভেনশনাল মানে হচ্ছে পিসিপি, প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল। এবার দেখো, কনভেনশনাল মানে যেটা প্রথাগত প্রক্রিয়া, তো প্রথাগত স্তরে, এই স্তরের শিশুরা যখন থাকে, এই স্তরের শিশুরা কী হয় না, সমাজের কাছ থেকে কী চায়, সমাজের কাছ থেকে স্বীকৃতি পেতে চায়, সামাজিক কাজকর্মে তারা আগ্রহী হয়। সমাজের কাছে তারা কি স্বীকৃতি পেতে চায় বা সামাজিক কাজকর্মে তারা আগ্রহী হয়। সমাজের কাছে স্বীকৃতি মানে ভালো ছেলে ভালো মেয়ে বলবে, এই ধরনের কথাবার্তা তারা শুনতে পছন্দ করে। তাহলে দেখো, সমাজের কাছ থেকে স্বীকৃতি পেতে চাই কোন বয়সে হবে? তাহলে কোহলবার্গের প্রথাগত পর্যায়ে কিন্তু হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাব। পশ্চিমে সেলফ কনসেপ্টের ধারণাটি কোন বিজ্ঞানী দিয়েছেন? দেখো, সেলফ কনসেপ্টের ধারণাটা কিন্তু দিয়েছেন হচ্ছে কি না, এটা হবে কিন্তু সেলফ কনসেপ্টের ধারণাটি সাধারণ জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে কী হবে, বান্দুরার দ্বারা। এটা ভুল করা হয়েছে, বান্দুরার দ্বারা কিন্তু সেলফ কনসেপ্টের ধারণাটা জনপ্রিয় হয়েছে। তারপরে দেখো, আমরা প্রত্যেকে যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণের উপর মূল্যায়ন করি, মানে আমাদের প্রত্যেক ব্যক্তি তার নিজের বৈশিষ্ট্য এবং তার যে ক্ষমতা আছে এবং তার যা আচরণ, এইগুলো যখন নিজেরা কী করি না, সেগুলোকে মনে মনে ভাবি বা কল্পনা করি, বা সেগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তাই নিজেরা নিজের বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণ নিয়ে যখন আমরা সেটাকে মূল্য আরোপ করি, সেটাকে আমরা বলি সেলফ এস্টিম। ঠিক আছে, এই সেলফ এস্টিম থেকে WBTET 2022-এ কোশ্চেন এসেছিলো। ব্যুৎপত্তিগতভাবে পক্ষ মানে ইমোশন শব্দটি এসেছে লাতিন শব্দ ইমোভ থেকে। তাহলে ইমোশন বা পক্ষ শব্দটি লাতিন শব্দ ইমোভ থেকে এসেছে। ঠিক আছে,
বড় শিশুদের অবদমিত প্রাক্ষোভিক শক্তির নিষ্কাশনকে বলা হয় ইমোশনাল রিলিজ। ঠিক আছে, আমাদের যখন ইমোশানটাকে আমরা যখন আমাদের দেহ বা আমার মন থেকে যখন আমরা ইমোশানটাকে নিষ্কাশন করি সেটাকে আমরা বলি ইমোশনাল রিলিজ। ড্যাশ তত্ত্বের অন্যতম মূল ধারণা হচ্ছে শেপিং। শেপিং কিন্তু কি না, শেপিং হবে কার ধারণা? শেপিং হচ্ছে প্রাচীন প্যাভলভের ধারণা কিন্তু শেপিং। তাহলে শেপিংয়ের অন্যতম ধারণা কে দিয়েছেন? শেপিংয়ের ধারণা দিয়েছে প্যাভলভ। ঠিক আছে, দেখো তোমরা যে কনসেপ্ট অফ শেপিং যেটা দিয়েছে বা শেপিংয়ের ধারণা, এটা কিন্তু প্যাভলভ হবে না, প্যাভলভ হবে না, এটা হচ্ছে বিএফ স্কিনার হবে। এখানে ভুল করা আছে, আমি অতটা খেয়াল করিনি। কনসেপ্ট অফ শেপিং বা শেপিংয়ের ধারণা, শেপিং মানে কোনো কিছুকে আকার ধারণা, মানে কোনো কিছুর আকার দেওয়া থাকে, তার একটা আকার দেওয়াকে আমরা শেপিং বলে। শেপিংয়ের ধারণা দিয়েছে কিন্তু বিএফ স্কিনার। বিএফ স্কিনার শেপিং এবং রিইনফোর্সমেন্ট এই দুটো কথা বলে। কি না, শেপিং এবং রিইনফোর্সমেন্টের কথা কে বলে? না হচ্ছে বিএফ স্কিনার। প্যাভলভ হচ্ছে প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটাকে আমরা দেখতে পাই প্যাভলভের কুকুরের যে পরীক্ষাটা ইম্পর্টেন্ট। থর্নডাইকের হচ্ছে ট্রায়াল আর এরার মেথড, অর্থাৎ চেষ্টা এবং ভুল। তারপরে দেখো ভুল ও চেষ্টা পদ্ধতি, এবং কোহলারের হচ্ছে অন্তর্দৃষ্টি পদ্ধতি। ঠিক আছে, ক্রমশ বিলুপ্ত হওয়া শর্তাধীন প্রক্রিয়াকে কি বলা হয়? কোনো ক্রমশ বিলুপ্ত হওয়া, মানে যেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলে থাকি স্টিমুলাস জেনারেলাইজেশন। কী বলে থাকি? স্টিমুলাস জেনারেলাইজেশন। চলে যাই আমরা পরের কোশ্চেনে। দেখো, ক্ষুদ্রতম একক হলো কার? ক্ষুদ্রতম একক হলো স্কিমা। স্কিমা মানে তোমরা মনে রাখবে কোনো একটা তথ্য আমাদের ব্রেনের মধ্যে যখন আমরা সেটাকে স্টোর করে রাখি সেটাকে আমরা বলি স্কিমা। স্কিমা হচ্ছে কিন্তু স্কিমা যেটা, সেটা কিন্তু এক ধরনের কি না, এক ধরনের হচ্ছে বৌদ্ধিক বা প্রজ্ঞামূলকের কাঠামো বা কগনিশন যেটাকে বলে। তাহলে বৌদ্ধিক মানে যেখানে আমাদের জ্ঞান বুদ্ধি এগুলোকে কাজে লাগে সেগুলোকে আমরা বৌদ্ধিক বলি। তাহলে বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক কাঠামোর ক্ষুদ্রতম একককে আমরা বলে থাকি স্কিমা। তাহলে স্কিমা হচ্ছে কি না, বৌদ্ধিক বা প্রজ্ঞামূলক কাঠামোর একক। ঠিক আছে, জেডপিডি মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা কে দিয়েছে? এটা দিয়েছে বিজ্ঞানী ভাইগটস্কি। ভাইগটস্কি সবসময় মনে রাখবে সোশ্যাল লার্নিং বা সামাজিক নির্মিতাবাদ। কে না, ভাইগটস্কি। ভাইগটস্কির নাম আসলেই সবসময় মনে রাখবে এসসিএল। এসসিএল মানে এস দিয়ে সোশ্যাল, সি দিয়ে কালচার মানে কৃষ্টি, সোশ্যাল মানে সামাজিক, আর এল দিয়ে ল্যাঙ্গুয়েজ। এই তিনটের ওপর কিন্তু ভাইগটস্কি খুব গুরুত্ব প্রদান করেছে। এছাড়া ভাইগটস্কি বলেছে স্ক্যাফোল্ডিং মানে সাহায্য প্রদান করা বা সাহায্য। আর একটা মনে রাখবে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এগুলো সবগুলোই দিয়েছে কিন্তু বিজ্ঞানী লিও ভাইগটস্কি। লিও ভাইগটস্কি হচ্ছে সামাজিক নির্মিতাবাদ, সমাজের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, পরেরটা দেখো ড্রামাটাইজিং হলো এক ধরনের খেলা। ড্রামাটাইজিং কি? এক ধরনের খেলা। ঠিক আছে, এই কোশ্চেনগুলো রিপিটেড আমরা দেখবে আগের প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলো তোমরা পাবে। পরের কোশ্চেন দেখো, খেলার সরঞ্জাম তখনই সঠিক হবে যখন তাদের শিশুর কি? খেলার সরঞ্জাম তখনই সঠিক হবে যখন শিশু কি না, তাদের মানসিক চাহিদা পূরণ হবে, তাই না? কোনো একটা খেলার মধ্যে শিশুরা যদি মানসিক চাহিদা, মেন্টালি তারা যদি স্যাটিসফ্যাকশান পায়, মেন্টালি তারা যদি স্যাটিসফাই হয়, তাহলে সেই খেলাটা তাদের কিন্তু খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে কোনো খেলার সরঞ্জাম তখনই সঠিক হবে যেতে শিশুর মানসিক চাহিদা পূরণ হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি উপরে সবগুলি হওয়া উচিত, মানসিক, শারীরিক এবং সামাজিক তিনটেই হওয়া উচিত। ঠিক আছে, খেলার সরঞ্জাম তখন সঠিক হবে যখন মানসিক, শারীরিক এবং সামাজিক সবগুলো চাহিদা যখন পূরণ হবে, তখন সেটাকে আমরা বলবো একটা খেলা কি বলবো, সঠিক হয়েছে। ঠিক আছে, এটা অপশান ভুল করা আছে, তাহলে হবে কি উপরের সবগুলি। শিশু দ্রুত অর্জন করে কোন ভাষা? শিশু দ্রুত অর্জন করে তার আঞ্চলিক ভাষা। এটা আমরা জানি, শিশু কেন, যে কোনো ব্যক্তি তার আঞ্চলিক ভাষা, তাই না, তার মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা সে খুব দ্রুত অর্জন করতে পারে বা দ্রুত শিখতে পারে। আঞ্চলিক ভাষাকে ইংলিশে বলে নেটিভ ল্যাঙ্গুয়েজ। পরের কোশ্চেনে আমরা চলে যাবো, ভাষার ব্যাকরণ শব্দগুলি একত্রিত করে বাক্য পরিণত করা। আচ্ছা, সিনট্যাক্স মানে সবসময় মনে রাখবো যখন কোনো গঠনগতভাবে কোনো কিছু তৈরি করা হয়। যেমন মনে করে এক একটা ইঁট দিয়ে যেমন একটা বাড়ি তৈরি করা হয়, তাই না? এক একটা ইঁটকে পরপর সাজিয়ে সাজিয়ে কী তৈরি, একটা বাড়ি তৈরি করা হয়। তাহলে এগুলো হচ্ছে ইঁটগুলো হচ্ছে কি গঠনগত, তাহলে ইঁটগুলোকেই সবগুলোকে একসাথে আমরা বলতে পারি সিনট্যাক্স। কি? সিনট্যাক্স মানে সবসময় মনে রাখবে গঠনগত, তাই না? তাহলে দেখো শব্দগুলো একে একে কি একে একে যোগ হয়ে একটা বাক্যে পরিণত করছে। তার মানে দেখো ইঁটগুলো জুড়ে জুড়ে একটা দেওয়াল তৈরি করছে, সেরকম শব্দগুলো জুড়ে জুড়ে একটা বাক্য পরিণত করছে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু সিনট্যাক্স। সিম্যান্টিক মানে তোমরা মনে রাখবে যেখানে কোনো কিছু সিম্যান্টিক মানে হচ্ছে শব্দার্থ, অর্থাৎ শব্দের অর্থ যেখানে বোঝায়
ঠিক আছে। ফোনোলজিক্যাল মানে যেখানে ধ্বনিতত্ত্ব, যেখানে শব্দের সাউন্ডের উপর গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, চলো আরও কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিই। দেখো, শিখনের মানবতাবাদী তত্ত্বে বলা হয় যে শিখনের জন্য প্রয়োজন হলো, দেখো শিখনের মানবতাবাদী তত্ত্বে শিখনের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর আত্মবিদ্যা, শিক্ষার্থীর সক্রিয়তা এবং আত্মসম্মান সবগুলোর উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। শিখনের কি না মানবতাবাদী তত্ত্ব অনুযায়ী সেখানে শিক্ষার্থী সব কিছুর উপর গুরুত্ব দেওয়া হয়, তাই না? একটা হোল লার্নিং হয়। কি একটা হোল লার্নিং মানে সব কিছুকে একসাথে যেখানে লার্নিংটা হয়। পরের কোশ্চেন দেখো, স্মৃতি প্রক্রিয়াকরণে সংকেতায়ন এবং বিপরীত সংকেতায়ন ঘটে। আমাদের স্মৃতি যখন আমাদের ব্রেনে কোনো কিছু, আমাদের ব্রেনের মধ্যে স্মৃতি তৈরি হয় কোনো তথ্য বা ইনফরমেশান, সেক্ষেত্রে যদি সংকেত, কোনো কিছু সংকেতের মাধ্যমে যদি আমরা কোনো কিছুকে মনে রাখি এবং বিপরীত সংকেত মানে ও সংকেতের বিপরীত সংকেত মানে উল্টোভাবে যদি কোনো কিছু আমরা সংকেত প্রদানের মাধ্যমে মনে রাখি, সেই সব স্মৃতি কিন্তু আমাদের ব্রেনের মধ্যে অনেক দিন ধরে বা অনেক সময় ধরে সেই স্মৃতিগুলো আমাদের থাকে। তাহলে সংকেত এবং বিপরীত সংকেতায়ন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী স্মৃতির ক্ষেত্রে খুবই সাহায্য করে। অতিশিখন বলতে কি বোঝায়? দেখো, শিখনের পরেও অতিশিখন মানে আমরা কোনো কিছু শিখে যাওয়ার পরেও যখন আমরা সেটাকে আবার বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখি, ঠিক আছে, সেটাকে আমাকে বলে অতিশিখন। তাহলে অতিশিখন মানে আমাদের কী হবে, আমাদের পুনরাবৃত্তি, কোনো তথ্য যখন আমাদের ব্রেনের মধ্যে আমরা পুনরাবৃত্তি আবার ফিরে আসে, সেই ধরনের শিখনকে আমরা বলে থাকি কিন্তু অতিশিখন। ঠিক আছে। বিস্মৃতির কারণের মধ্যে গুরুত্বপূর্ণ হলো বিস্মৃতি মানে কোনো কিছু ভুলে যাওয়া, স্মৃতি মানে আমাদের ব্রেনের মধ্যে কোনো কিছুকে আমরা যখন মনে রাখি, স্টোর করে রাখি, সেটা স্মৃতি। আর বিস্মৃতি মানে যেটা আমাদের কোনো তথ্য যখন আমাদের ব্রেন থেকে আমরা ভুলে যাই, সেটাকে হচ্ছে বিস্মৃতি। তাহলে বিস্মৃতির কারণ অন্যতম গুরুত্বপূর্ণ হলো বিস্মৃতির ক্ষেত্রে সময়ের ব্যবধান, মানে একটা তথ্যর পরে যদি আরেকটা তথ্য যদি গ্যাপ অনেক বেশি থাকে, সময় অনেক বেশি থাকে, তাহলে আমরা তথ্যটা ভুলে যেতে পারি। তার জন্য আমাদের প্র্যাকটিস করতে হয়, তাই না, কোনো তথ্য মনে রাখার জন্য। তাহলে বিস্মৃতির ক্ষেত্রে কিন্তু সময়ের ব্যবধান বেশি হলে ভুলে যেতে পারি। ইচ্ছাকৃতভাবেও অনেক কিছু আমরা ভুলে যাই বা অনেক কিছু আমরা ইচ্ছাকৃতভাবে ভুলে যেতে চাই, তাহলে সেক্ষেত্রেও বিস্মৃতি দেখা যায়। এবং পশ্চাৎমুখী অন্তরায় মানে অনেক কিছু ভুলে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা দেখা যায়, যেমন আমাদের শরীরে ক্লান্তি, আমাদের মনোযোগ, এগুলোও কিন্তু আমাদের ভুলে যাওয়ার কারণ হয়। তাহলে উপরের সবগুলি কিন্তু একটা বিস্মৃতির কি কারণ হিসাবে দেখা দেয়। স্মৃতির উন্নতিকরণের একটা তত্ত্ব আছে, কিউ4আর। তাহলে এই স্মৃতির উন্নতিকরণ কিউ4আর তত্ত্বটি দিয়েছেন বিজ্ঞানী উইটওয়ার্থ। তাহলে কিউ4আর তত্ত্বটি কে দিয়েছেন? বিজ্ঞানী উইটওয়ার্থ। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে যাবো। একটি বিষয় শেখার পরে স্বদেশ বিষয় শেখার উপর কেমন? দেখো, যখন কোনো একটি বিষয় শিখবে, সেই তারপরে যদি আবার একই রকম বিষয় তুমি আবার শিখতে যাও, তখন কিন্তু প্রথম যেটা শিখেছিলে তার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তাই না? যখন তুমি একটি বিষয় শেখো, শিখে যখন সেই একই ধরনের আবার আরেকটি বিষয় পরে শিখতে যাও, তখন কিন্তু প্রথম বিষয়ের একটা নেগেটিভ, প্রথমে যেটা শিখেছিলে তার উপরে একটা নেতিবাচক প্রভাব বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। নিদ্রা পশ্চাৎমুখী অন্তরায়কে কী করে? নিদ্রা মানে আমরা যেটা আমাদের ঘুম, ঠিক আছে, নিদ্রা পশ্চাৎমুখী অন্তরায়কে কিন্তু হ্রাস করে। কিন্তু নিদ্রা অ্যাকচুয়ালি ভালো, তাই না? আমাদের যে বাঁধা, পশ্চাৎমুখী বাঁধাকে কী করে? কমিয়ে দেয়। কেন বলো তো? কারণ নিদ্রা হলে আমাদের মেন্টালি আমরা অনেকটা রিলিফ পাই, মেন্টালি আমাদের অনেকটা স্টেবল হয় নিদ্রা ঠিকঠাক ঘুম হলে। তাহলে আমাদের কিন্তু বাঁধা, পশ্চাৎমুখী বাঁধাকে কী নিদ্রা হ্রাস করে। বিস্মৃতি হ্রাস করতে গেলে শিক্ষককে কী করতে হবে? অর্থাৎ ছাত্ররা যে ভুলে যায়, এই ভুলে যাওয়াটা কমাতে গেলে শিক্ষককে কী করতে হবে? না, শিক্ষককে হচ্ছে অর্থপূর্ণভাবে পাঠদান করতে হবে। শিক্ষককে অর্থপূর্ণভাবে পাঠদান করতে হবে, সব কিছু বুঝিয়ে পড়াতে হবে, উদাহরণ সহকারে পড়াতে হবে, উদাহরণ এবং টিএলএ মেনে শিক্ষককে পড়াতে হবে। এবং শিক্ষককে কিন্তু ছাত্রদের আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ কনফিডেন্স কিন্তু বাড়াতে হবে। সবগুলোর মাধ্যমে ছাত্ররা কী করতে পারে? তাদের যে ভুলে যায়, যে বিস্মৃতির কারণগুলো, তারা কিন্তু কি কমাতে পারবে একটা শিক্ষকের দ্বারা। শ্রেণীকক্ষে মনোযোগ আকর্ষণের উপায় কী? একটা ক্লাসে টিচার কীভাবে মনোযোগ আকর্ষণ করবে? দেখো, একটা ক্লাসে মনোযোগ আকর্ষণ করতে গেলে ব্যয়িক নির্ধারকের প্রয়োগ, মানে কি, বিভিন্ন ধরনের বাইরের নির্ধারক, যেমন মনে করো টিএলএম বা আরও অনেক কিছু, সেগুলো ব্যবহার করতে হবে। অভ্যন্তরীণ নির্ধারণের প্রয়োগ, মানে ক্লাসরুমকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের মনোযোগ আকর্ষণ করা যাবে। এবং আবেগঘন উপস্থাপনা, মানে টিচারকে এমনভাবে কোনো কিছু পড়াতে হবে, উপস্থাপন করতে হবে, যেখানে ইমোশানভাবে স্টুডেন্টরা জড়িত হয়ে পড়ে। ঠিক আছে, তাহলে প্রত্যেকগুলোর মাধ্যমে কিন্তু একটা টিচার কী করতে পারে? একটা পড়াকে, একটা শিক্ষণকে কিন্তু আকর্ষণীয় করতে পারে।
চলে যাবো আমরা পরের কোশ্চেন। মনোযোগের বৈশিষ্ট্য হলো, মনোযোগ মানে অ্যাটেনশানের বৈশিষ্ট্য দেখো। মনোযোগ পরিবর্তনশীল, মনোযোগ কিন্তু চেঞ্জ হয় সবসময়, আমাদের মনোযোগ কোনো বিষয়ে সবসময় একই থাকে না। তাহলে মনোযোগ চেঞ্জ হয়, পরিবর্তনশীল। মনোযোগ হচ্ছে দৈহিক পরিবর্তন ঘটে, আমাদের মনোযোগ অনুযায়ী কিন্তু দৈহিকেরও পরিবর্তন ঘটে, তাই না? আমার কোনো বিষয়ে যখন আমার বেশি মনোযোগ থাকে তখন আমাদের দৈহিক পজিশন একরকম থাকে, মনোযোগ সরে গেলে আমাদের দৈহিক পজিশন আরেক রকম হয়ে যায়, তাই না? ফিজিক্যাল পজিশন আরেক রকম হয়ে যায়। এবং উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, মনোযোগের মাধ্যমে কিন্তু উদ্দেশ্য নির্ধারণ হয়। তাহলে উপরে সবগুলি কিন্তু মনোযোগের উপর একটা বৈশিষ্ট্য বলতে পারি আমরা। শিখন কোন তত্ত্বে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করা হয়? সমগ্রবাদ তত্ত্বে কিন্তু শিম্পাঞ্জির উপর পরীক্ষা করা হয়। শিখনে কোন তত্ত্বে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করা হচ্ছে? সমগ্রবাদ তত্ত্বে। উত্তম পাঠ্যাভ্যাস প্রয়োজন হলো, উত্তম পাঠ্যাভ্যাস মানে ভালো ভালো পড়া, মানে পাঠ্যাভ্যাস মানে পড়াকে অভ্যাসে হিসাবে পরিণত করা। তাহলে উত্তম পাঠ্যাভ্যাসের ক্ষেত্রে কী করতে হবে? অল্প বয়স থেকে শিখন শুরু করতে হবে, শিশুদের কি অল্প বয়স থেকে পড়ার প্রতি একটা আগ্রহ প্রদান করতে হবে। শিক্ষার্থীকে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উদ্যোগী হতে হবে, মানে কি শিক্ষার্থী পড়ার প্রতি একটা উদ্যোগী মনোভাব আনতে হবে। এবং পাঠ্য অভ্যাসের নির্দেশনা দেওয়া, মানে তাদের পড়তে, মানে পাঠ অভ্যাসের জন্য শিক্ষক এবং বাড়ির বাবা মা বা পরিবারের সদস্যরা তাদেরকে নির্দেশ প্রদান করবে, ঠিক আছে? তাহলে উপরে সবগুলি কিন্তু হবে কিন্তু একটা উত্তম পাঠ অভ্যাসের জন্য প্রয়োজনীয়। পরিণমন হলো জৈবিক এবং শিখন হলো মনস্তাত্ত্বিক, এটা বলেছে বিজ্ঞানী বার্নার্ড। পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন হলো জৈবিক মানে বায়োলজিক্যাল, এবং শিখন বা লার্নিং হলো সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক। সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হলো সমস্যা সমাধানের বৈশিষ্ট্যগুলো উপরে সবগুলোই কিন্তু সমস্যা সমাধানের বৈশিষ্ট্য, ঠিক আছে? পরের কোশ্চেনে আমরা চলে যাবো। পরের কোশ্চেনে দেখো বলছে শিখনের কোন তত্ত্বে স্কিমার ধারণা, দেখো স্কিমার ধারণা দিয়েছে কিন্তু বিজ্ঞানী জাঁ পিয়াজে। স্কিমা মানে কি? কোনো তথ্য আমাদের ব্রেনের মধ্যে যখন আমরা স্টোর করে রাখি, আমাদের ব্রেনের মধ্যে ধরে রাখি, সেই তত্ত্বটাকে আমরা বলি স্কিমা। এই স্কিমার ধারণা দিয়েছে পিঁয়াজ হচ্ছে একটা জ্ঞানমূলক তত্ত্বের বিজ্ঞানী। তাই শিখনের ধারণা জ্ঞানমূলক তত্ত্ব পিঁয়াজ দিয়েছেন। কগনিটিভ ডোমেনের একটা ডেভেলপমেন্টে তো অনেকগুলো ডোমেন, অনেকগুলো ধারা আছে, তার মধ্যে হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব বা জ্ঞানমূলক ধারা ক্ষেত্রে কিন্তু স্কিমা ব্যবহার হয়, বা স্কিমা হচ্ছে জ্ঞানমূলক তত্ত্বের সবথেকে ক্ষুদ্রতম একক। স্কিমা মানে কোনো একটা তত্ত্ব যখন আমাদের ব্রেনের মধ্যে রাখি, সেই তত্ত্বটাকে আমরা স্কিমা বলে থাকি। শিশুদের ভাষা শিক্ষার জন্য কোন শিক্ষা তত্ত্বের প্রয়োগ বিশেষ প্রয়োজন? শিশুদের ক্ষেত্রে কিন্তু প্রাচীন অনুবর্তন তত্ত্বটা বিশেষ প্রয়োজন। শিশুদের মানে যারা 0 থেকে 2 বা 3 বছর বয়স শিশু, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাচীন অনুবর্তন অর্থাৎ কি না, রেসপন্স এবং স্টিমুলাস, এই তত্ত্বের ওপরে কিন্তু শিশুদের ভাষা শিক্ষা বা ল্যাঙ্গুয়েজ লার্নিং শেখানো হয়, বা তারা ভালোভাবে শিখতে পারে। আজকে লাস্ট কোশ্চেন, স্কিনারের বক্স ব্যবহৃত হয়। স্কিনার বিজ্ঞানী বিএফ স্কিনার যে শেপিং এবং রিএনফোর্সমেন্টের কথা বলে, যে বিএফ স্কিনার, এবং বিএফ স্কিনার হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের তত্ত্ব দিয়েছেন। তাহলে বিএফ স্কিনার বা স্কিনার বক্স ব্যবহৃত হয় সমস্যা সমাধান শিখনে, কিন্তু স্কিনার বক্স ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আজকের সিডিপির কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের WBTET এবং সিটেটে খুবই সাহায্য করবে, ঠিক আছে? চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।